এই জন্য মায়েরা বলে ভরা সন্ধ্যায় ছাদে যেতে হয় না, মেয়েদেরকে রাতের 12টার পর একা একা বারান্দায় দাঁড়াতে হয় না, এমনকি ভর দুপুর বেলাও কোথাও বের হতে হয় না। এই সময়গুলো জিনের উপদ্রব বেশি থাকে। আমার নাম সালমা, আমি এইবার ইন্টার ফার্স্ট ইয়ারে উঠেছি। আমার মা সবসময় আমাকে বলে এটা করিস না ওটা করিস না, যেগুলো আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। আমার মা আগের কালের মানুষ, তাই তো কুসংস্কারে ভরা। তো একদিন ভর দুপুর বেলা আমি বরাবরই আমার চেহারায় উপটান লাগিয়ে তারপর গোসল করি। উপটান হচ্ছে হলুদ বাটা, এটা বলতেই পারো প্রত্যেক দিন আমার একটা অভ্যেস হয়ে গেছে। তো সেই দিন আমার চেহারায় হলুদের উপটান লাগাই। তো আমি গোসল করে যেটা পরবো সেই কাপড়টাই খুঁজছিলাম, তখন আমার মনে পড়ে গেল কালকে তো মা সেই 3 পিসটা ছাদে ধুয়ে শুকা দিয়েছে। তাই আমি সেই অবস্থায় ভর দুপুর বেলা ছাদে চলে যাই আমার 3 পিস আনার জন্য। মা তখন রান্না করছিল। অনেকক্ষণ হয়ে গেছে আমি কোথাও নেই, তাই মা ভেবেছে আমি ছাদে গিয়েছি। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও যেহেতু আমি আসছি না, তাই মা একটু চিন্তিত হয়ে পড়ে এবং ছাদে গিয়ে দেখে ছাদের পানির ট্যাঙ্কের ওপর আমি চুল ছেড়ে বসে আছি। আমার চোখ মুখ সব বড় বড় হয়ে গেছে, পাগলের মতো হাসছিলাম, যেটা দেখে মা এক চিৎকার দেয়। সাথে সাথে আমার পাশের বাড়ির এক আন্টি চলে আসে। আমাকে সবাই মিলে অনেক ধরাধরি করেও সেখান থেকে নামাতে পারছিল না। কোত্থেকে যেন আমার শরীরে এত শক্তি চলে এসেছে তা আমি নিজেও বলতে পারবো না। আমি সবাইকেই আঘাত করছিলাম। এক পর্যায়ে বিষয়টা বিগতিক দেখে আমার খালা দৌড়ে যায় মসজিদের ইমাম সাহেবের কাছে এবং তাকে নিয়ে আসে আমাদের বাড়ির ছাদে। তিনি আমার এই অবস্থা দেখে বললেন দুষ্ট জিন ভর করেছে। এরপর তিনি পানি পড়া পরে আমার উপর ফু দেওয়াতেই আমি একদম শান্ত হয়ে যাই এবং জ্ঞান হারিয়ে ফেলি। আমার হাতে পায়ে সারা শরীরে অনেক খামচির দাগ ছিল, জানি না সেগুলো কে করেছে। যাই হোক, এরপর ধরাধরি করে আমাকে বাড়িতে আনা হলো এবং আমার হাতের কনিষ্ঠ আঙুল চেপে সেই ইমাম সাহেব অনেকক্ষণ দোয়া দুরুদ পড়লেন, কিন্তু আর কোনো কিছুই হলো না। তাই তিনি বললেন আমার ভেতর এখন কোনো জিন নেই। এরপর তিনি চলে যায়। রাত 12টার পরে আমার অবস্থা আবারও খারাপ হয়ে যায়। আমি পাগলের মতো হাসছিলাম আর সবাইকে আঘাত করছিলাম। আমার মা বাবা কেউই আমাকে আটকে রাখতে পারছিল না। এক পর্যায়ে তারা আমাকে ধরে খাটের সাথে বেঁধে ফেলে এবং সেই ইমাম সাহেবকে নিয়ে আসে। ইমাম সাহেব এবার আমার হাতের আবারও কনিষ্ঠ আঙুল চেপে ধরে এবং মুহূর্তের মাঝে সেই দুষ্ট জিনটা আমার ভেতরে হাজির হয়। ইমাম সাহেব বলতে থাকে সে কেন আমাকে ভর করেছে। তখন সেই দুষ্ট জিন বলে আমাকে সে ভর দুপুরবেলা ছাদে দেখেছিল এবং সেই সাথে কাঁচা হলুদের গন্ধ। এইগুলোর কারণে সে আমার প্রতি আকৃষ্ট হয় এবং আমার উপর ভর করে। তো ইমাম সাহেব অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সেই জিনটা বারবার বলছিল সে নাকি আমাকে নিয়ে যাবে। এক পর্যায়ে ইমাম সাহেব সেই জিনটাকে বোতল বন্দি করার ভয় দেখায় এবং সেই জিনটা ভয় পেয়ে যায়। এরপর সে বলে যে এক শর্তে যাবে, সেটা হলো তার নামে পায়েস রান্না করতে হবে 2 হাঁড়ি এবং সেই সাথে 7 রকমের ফুল অমাবস্যার রাতে রাত 12টার পরে পুকুরে দিয়ে আসতে হবে। তাই আমার নাম নূপুর। একদিন বিকেল বেলা আমি আর আমার বান্ধবী বসে পড়ছিলাম, ঠিক তখনই কি জোরে বৃষ্টি পড়লো আর আমাদের বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগে। তো তখন আমি ওকে বললাম চল গিয়ে বৃষ্টিতে ভিজি। ও প্রথমে না করছিল, কিন্তু এক পর্যায়ে আমার জোড়াজুড়িতে রাজি হয়ে যায়। এরপর দুজনে মিলে বৃষ্টিতে ভিজছিলাম। আমাদের বাড়ির পাশে একটা জোড়া তাল গাছ আছে। সেই তাল গাছের অনেক ঘটনা আছে। অনেকেই রাতের বেলা দেখতো সেই তাল গাছ থেকে কালো বিড়াল নামছে, আবার অনেক সময় সেটাকে কালো বানরের মতো দেখা যেত, কিন্তু কারো কোনো ক্ষতি করেনি। অনেকেই অবশ্য সেই গাছটা কাটতে চেয়েছিল কিন্তু পারেনি। তো যাই হোক, আমাদের ছাদ থেকে সেই গাছটা একদম পরিষ্কার দেখা যেত, একদম কাছে। তো আমরা বৃষ্টিতে ভিজে অনেক মজা করছিলাম আর অনেক জোরে চিৎকার করে হাসছিলাম। সেই গাছে যে ছিল সে কিন্তু আমাদেরকে নজরে রাখছিল, কিন্তু তখনও আমরা সেটা বুঝতে পারিনি, বুঝতে পেরেছি পরে। তো যাই হোক, বৃষ্টিতে ভিজতে ভিজতে ও হঠাৎ করে কোনো কারণ ছাড়াই পড়ে যায় এবং অনেক ব্যথা পায়। ওর গাল কেটে গিয়েছিল। তাড়াতাড়ি ওকে ঘরে নিয়ে আসা হলো। মা আমাকে প্রচন্ড বকতে শুরু করলো, কেননা আমি জোর করছিলাম আর আমি এইদিকে ভয়ে মরে যাচ্ছিলাম। ওর মা বাবা জানলে কি হবে। ওর গালটা এমন ভাবে কেটে গিয়েছিল যে রক্ত কোনোভাবেই বন্ধ হচ্ছিল না। এক পর্যায়ে আমার বাবা একটা ডাক্তারকে ডাক দিয়ে নিয়ে আসে। সেই ডাক্তার এসে ব্যান্ডেজ করে দিয়ে যায়। ও আমার উপর খুব রাগ করে। ও বারবার বলছিল আমি নাকি ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি, কিন্তু আমি এটা কেন করতে যাব। মাও ওর কথা বিশ্বাস করছিল, কেননা আমি ছোট থেকেই অনেক মজার মানুষ। ধাক্কাধাক্কি করা আমার স্বভাব, কিন্তু আমি তো জানি আমি ধাক্কা দেইনি। এরপর আমার মা গিয়ে ওর বাড়িতে দিয়ে আসে। আমার মাকে ওর মা অনেক কথা শোনায়। সেই রাগে ক্ষোভে মা আমার সাথে 2 দিন কথা বলেনি, আমাকে খাবার পর্যন্ত খেতে দেয়নি। বলে তোর জন্য আমাকে মানুষের কথা শুনতে হয়েছে। এরপর থেকে ও আমার সাথে টোটালি কথা বলা অফ করে দেয়, যেটা আমার কাছে খুবই খারাপ লাগতো। ও আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড ছিল। তো সেই দিন রাতে আমি ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখতে পেলাম। দেখলাম যে অনেক জোরে বৃষ্টি পড়ছে, আমি আর আমার বান্ধবী বৃষ্টিতে ভিজছি।
এবং সেই তাল গাছ থেকে উড়ে উড়ে একটা কালো বিড়াল আমাদের ছাদে আসলো। ছাদে এসে আমার বান্ধবীকে এক টান দিয়ে ফেলে দিল আর ওর গাল কেটে গেল। সাথে সাথে আমার ঘুমও ভেঙে গেল। এই স্বপ্নের কথা আমি আমার মাকে বলেছিলাম, মা বিশ্বাস করেনি। এরপর থেকে আমাদের ঘরে অনেক সমস্যা দেখা গেল। ঘরের মধ্যে প্রায় একটা কালো বিড়াল দেখা যেত, কিন্তু আমরা কোনো বিড়াল পালি না আর আমাদের বাড়িতে বিড়াল আসার কোনো সম্ভাবনা নেই। আমার দেখা দেখি এরপর মা বাবাও দেখতে শুরু করলো। তারা বুঝতে পারলো যে আমি যা বলেছিলাম সত্যিই বলেছিলাম। আমার বান্ধবীর এভাবে পড়ে যাওয়ার কারণটা তারা বুঝতে পারলো। তারা আর সময় নষ্ট না করে একটা কবিরাজকে বাড়িতে নিয়ে আসে। সেই কবিরাজ বাড়িতে ঘুরে বলল সেই জোড়া তাল গাছে একটা জিন আছে, সেই জিনের নজর আমাদের বাড়িতে পড়েছে। সেই দিন আমরা বৃষ্টিতে ভিজছিলাম আর সেই তাল গাছে বসেই দেখছিল। মূলত সে ঘুমিয়েছিল। আমাদের জোরে জোরে হাসার কারণে তার ঘুমে বিরক্ত হয়েছে, এই জন্য সে আমার বান্ধবীকে ফেলে দিয়েছিল। এরপর কবিরাজ এসে বাড়ি বন্ধ করে দিয়ে যায়। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। আমার নাম অহনা। আমাদের বাড়ির পেছনেই আছে একটা পরিত্যক্ত কবরস্থান। অবশ্য সেই জায়গাটা এখন মাঠ। আগে সেখানে লাশ কবর দিলেও এখন আর কেউ দেয় না। বিকেল বেলা বাচ্চারা খেলাধুলা করে। আমি যে রুমে ঘুমাতাম সেই রুমের পেছনের জানালা দিয়ে সেই পরিত্যক্ত কবরস্থান সেই মাঠটা দেখা যেত। খুব কাছেই বলা চলে। এই রুমে আমি আর আমার ছোট বোন অদিতি একসাথে ঘুমাই এবং অন্য রুমে বাবা মা ঘুমায়। আমাদের বাড়িটা চারপাশে দেয়াল হলেও ওপরে টিন। দুইটা রুম আর একটা খাবারের রুম। তো একদিন রাত্রিবেলা অদিতি আমাকে ডেকে বলছে, আয় আপু উঠ, দেখ না কেমন কান্নার শব্দ আসছে। আমার আবার একটা অভ্যেস আছে, কেউ যদি ঘুমের মধ্যে আমাকে ডাক দেয় তাহলে আমার মাথা গরম হয়ে যায়। তো আমি উঠে কোনো কিছু না বুঝে ওকে বললাম, আর একবার ডাক দিলে একটা থাপ্পড় খাবি। এরপর অদিতি আর কিছুই বলল না। সকালবেলা অদিতির প্রচন্ড জ্বর। ওর এভাবে হঠাৎ জ্বর আসার কারণ বুঝতে পারলাম না। আমার মনে পড়ে গেল রাতে ও কি যেন একটা দেখে ভয় পেয়েছিল, আমাকে ডাক দিয়েছিল। নিজের উপর নিজেরই রাগ হচ্ছে, কেমন বোন আমি। যাই হোক, মাকে সবকিছুই খুলে বললাম। ও হয়তো কোনো কিছু দেখে ভয় পেয়েছে, রাতে আমাকে ডাকছিল কিন্তু আমি উঠিনি। এই কথা শুনে মা আমাকে প্রচন্ড বকলো। তো সেই রাতে আমার বোন বলল এই রুমে আর ঘুমাবে না, সে মায়ের সাথে ঘুমাতে চায়। যেহেতু ওর জ্বর ছিল তাই মায়ের রুমে ও ঘুমালো। তো আমি ঘুমিয়ে আছি, হঠাৎই আমার মনে হলো জানালার কাছে এসে কেউ কান্না করছে। আর কান্নার শব্দটা এতটাই হৃদয় বিদারক ছিল যে চোখ দিয়ে পানি বের হয়ে যাবে এমন অবস্থা। আমি হুড়মুড়িয়ে উঠে বসি। মনে মনে ভাবতে লাগলাম কে মারা গেছে। আমার এভাবে উঠে বসতে দেখে কান্নার শব্দটা কোথায় যেন মিলিয়ে গেল। মনে মনে ভাবলাম হয়তো স্বপ্ন দেখেছি। তাই আবারও ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই আমার ঘুম আসছে না। কিছুক্ষণ পর আমার চোখ লেগেও আসে। ঠিক তখনই সেই কান্নার শব্দটা আবার শুনতে পেলাম। আমি ঘুমন্ত অবস্থায় চোখ মেলে তাকিয়ে শব্দটা শোনার চেষ্টা করলাম। হ্যাঁ, শব্দটা আসছে জানালার বাহির থেকে। ভয়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। মাকে যে ডাক দিব সেই সাহসটুকু নেই। তখন রাত কয়টা বাজে সেটাও আমি দেখিনি। কিছুক্ষণ বাদেই আমার কানে এলো ফজরের আজানের শব্দ। ঠিক সাথে সাথে সেই কান্নার শব্দ কোথায় যেন মিলিয়ে গেল। আমি আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গেলাম মায়ের ঘরে। এরপর আমি সবাইকে সবকিছু খুলে বলতে নিলে অদিতি আমাকে বলল সেই রাতে সেম একই শব্দ সেও শুনেছে, যার কারণে ভয়ে আমাকে বারবার ডাক দিচ্ছিল। সেই দিনই বাবা একজন হুজুরকে ঘরে নিয়ে আসলেন। এরপর সে হুজুর পুরো বাড়ি ঘুরে দেখলেন। আমাদেরকে বললেন যে সে তার জিনের মাধ্যমে অনেকগুলো খবর পেয়েছে। তিনি বললেন এই বাড়িতে একটা দুষ্ট জিনের নজর পড়েছে এবং প্রত্যেক রাতে সেই এভাবে কান্না করত। ভাগ্য ভালো যে সাহস দেখিয়ে জানালা খুলতে যায়নি, নয়তো সেই দিনই মারা পড়তাম। এরপর তিনি পুরো বাড়ি বন্ধ করে দিয়ে যায়। এরপর থেকে আর কোনো কান্নার শব্দ শোনা যায়নি। কিন্তু বাবা অনেক রাতে বাড়ি আসার সময় দেখতে পেতেন সেই পরিত্যক্ত কবরস্থান সেই মাঠে দুটো আগুনের গোলা গোল হয়ে ঘুরছে। ঘটনাটি লিখে পাঠিয়েছে অহনা। আমার নাম শ্রাবণী। একদিন বিকালবেলা প্রচন্ড বৃষ্টি পড়ছিল। আমি ঘরে দাঁড়িয়ে জানালা দিয়ে বাহিরের বৃষ্টি দেখছিলাম। আসলে আমার পড়তে যাওয়ার কথা, কিন্তু বৃষ্টির কারণে আটকে গিয়েছি। কিছুক্ষণ বাদে আমি দেখলাম একটা বৃদ্ধ মহিলা, যার চুলগুলো ছিল একদম সাদা আর অনেক বড় বড়। তিনি এই বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে সামনের দিকটায় যাচ্ছে। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম সেই মহিলাটার একটা চুলও ভিজেনি। মনেই হচ্ছে যে বৃষ্টি তার গায়েই লাগছে না। এই দৃশ্য দেখে আমি দৌড়ে গেলাম মায়ের কাছে। আর মাকে নিয়ে আসার পর দেখলাম সেখানে কেউ নেই। মা আমাকে বলল তুই কি আমার সাথে মজা করছিস? এরপর মা চলে গেল। মা চলে যাওয়ার পর আমি দেখলাম যে সেই বৃদ্ধ মহিলাটি আমাদের বাড়ির উঠোনের তেঁতুল গাছের নিচে বসে আছে আর আমার দিকেই তাকিয়ে আছে। আমি দেখলাম এত ঝড় বৃষ্টিতেও সে এক ফোঁটাও ভিজছে না। আমি তাড়াতাড়ি করে জানালা লাগিয়ে দেই। মনের মধ্যে কেমন একটা ভয় কাজ করছে। তো সেই দিন রাত্রিবেলা আমি ঘুমিয়ে আছি। আমার মনে হলো ঘরের ভেতর কেউ নুপুর পরে হাঁটছে। ভাগ্যিস ভালো যে সেই দিন আমার মামাতো বোন আমার সাথেই ঘুমিয়েছিল। আমি
উঠে তাকিয়ে দেখলাম সেই বৃদ্ধ মহিলাটি আমার রুমেই হাঁটছে। এই দৃশ্য দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। আমি আমার মামাতো বোনকে হাত দিয়ে ধাক্কাতে লাগলাম, কিন্তু ওর কি হয়েছে, ওর ঘুমই ভাঙছিল না। এক পর্যায়ে আমি চিৎকার দেই, আর চিৎকার দেওয়ার সাথে সাথে সেই বৃদ্ধ মহিলাটি ভ্যানিশ হয়ে যায়। ওই রুম থেকে মা বাবা চলে আসে, আর আমার মামাতো বোনের ঘুমও ভেঙে যায়। এরপর আমি তাদেরকে সবকিছু খুলে বলি সেই বৃদ্ধ মহিলার কথা। আমার মামাতো বোন বলে, তুই আমাকে একটা বার ডাক দিতে পারলি না? আমি বললাম, তোকে অনেকবার ডাক দিয়েছি, কিন্তু তুই ঘুম থেকেই উঠছিলি না। তুই ভালো করে জানিস আমার ঘুম কত পাতলা। আমাকে একটিবার ডাক দিলেই আমার ঘুম ভেঙে যায়, আর সেখানে তোর এত ধাক্কাতেও আমার ঘুম ভাঙলো না। কিছুক্ষণ পর আমাদের চালের ওপর কেউ ঢিল মারছিল এবং জোরে জোরে বাড়ি দিচ্ছিল, যেটা দেখে আমি, আম্মু, আব্বু সবাই অনেক ভয় পেয়ে যাই। সেই রাতটা অনেক ভয়ে কাটিয়েছি আমরা। ফজরের আজানের পরে সবকিছু ঠিক হয়ে গেল। ভোরবেলায় বাবা চলে গেলেন মসজিদের ইমাম সাহেবের কাছে এবং তাকে গিয়ে সবকিছুই খুলে বললেন। সবকিছু শুনে সে বলল রাত 8টায় আমাদের বাড়িতে আসবে। এরপর রাত 8টা বেজে গেল। তিনি যখন আমাদের উঠানে পা দিলেন তখনই তিনি কিছু অনুভব করলেন এবং আমার বাবাকে বললেন এখানে খারাপ কিছু আছে, বাড়িটি বন্ধ করতে হবে। এরপর তিনি বাহির থেকেই পুরো বাড়ি বন্ধ করে দিলেন। বাড়িতে এসে পড়া পানি সারা ঘরে ছিটিয়ে দিলেন এবং আমাদেরকে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত এবং নামাজ পড়তে বললেন। আসলে যে আমাদের উপর হামলা করছিল সে একটা দুষ্ট জিন। ইমাম সাহেব চলে গেল, এরপর থেকে আর কোনো ঝামেলা হয়নি, কিন্তু মাঝে মাঝে মনে হতো কেউ আমাদেরকে তাড়া করে বেড়াচ্ছে, হয়তো বাড়ি বন্ধ, এই জন্য কিছু করতে পারছে না। আমার নাম রীতা। আমার বিয়েটা পারিবারিক ভাবেই হয়েছিল। ছেলে মাশাআল্লাহ খুব সুন্দর ছিল, আমার এক দেখায় খুব পছন্দ হয়ে যায়। ভেবেছিলাম তার সাথে বিয়ে হওয়ার পর আমি খুব সুন্দরভাবে সংসার করব। তাতে দেনা পাওনা অনেক কিছুই ছিল, এই যেমন ছেলেকে বাইক কিনে দিতে হবে, ঘর সাজিয়ে দিতে হবে, এমনকি আমাকে স্বর্ণে মুড়িয়ে দিতে হবে। আমার বাবা মায়ের আমি একমাত্র মেয়ে, তাই তাদের যতটুকু সামর্থ্য ছিল সেই সামর্থ্য অনুযায়ী আমাকে সবটাই দিয়েছে। তাকে বাইক দেওয়া হয়েছে, তার ঘর সাজিয়ে দেওয়া হয়েছে, এমনকি একটা মেয়ের যতটুকু গহনা থাকার দরকার সেই গহনাটুকু আমাকে পরিয়ে পাঠিয়েছে। বিয়ের পর থেকে সবকিছু ভালোই ছিল। আমার হাজবেন্ড রায়হান আমাকে অনেক ভালোবাসতো, শ্বশুর শাশুড়িও অনেক আদর করত। একটি মাত্র ননদিনী, সেও আমাকে বড় বোনের চোখে দেখতো। যাই হোক, সব মিলিয়ে মনে হচ্ছিল এই পরিবারটাই তো আমি চেয়েছিলাম। বিয়ের 6 মাস পর আমার হাজবেন্ড ঠিক করলো যে সে বাহিরে চলে যাবে। আমার একা একা তো ভালো লাগবে না, তাই আমি তাকে বললাম বাহিরের দেশে যে কি করবে, সেখানে গিয়েও তো কাজ করতেই হবে, এর চেয়ে ভালো তুমি এখানেই একটা ব্যবসা করো। তখন সে বলল ঠিক আছে, তোমার বাবা থেকে আমাকে 10 লাখ টাকা এনে দাও। আমি বললাম বিয়ে হয়েছে 6 মাসও হয়নি, আর বিয়ের সময় আমার বাবা তোমরা যা যা চেয়েছো সবকিছুই তো দিয়েছে, তাই এখন আমারও তো বোঝা উচিত বাবার হাতের অবস্থা। আর আমার বাবা তো এরকম প্রভাবশালী কেউ না, আমরা মধ্যবিত্ত। এই কথা শুনে সে প্রচন্ড ক্ষেপে গেল। তার কথাবার্তা এবং ব্যবহারে মনে হচ্ছিল সে এই টাকার আশায় অনেক দিন ধরেই বসে আছে। আমি না করে দেওয়াতে তার মনটা ভেঙে চুরমার হয়ে গেছে। সে এমন ভাবে আমার সাথে কথা বলছিল যেন মনে হচ্ছিল এই টাকাটা আমার বাবা থেকে সে পায়। সে আমার উপর খুব চিল্লাচিল্লি করলো। এক পর্যায়ে আমার শ্বশুর শাশুড়ি এবং ননদিনী ওই রুম থেকে ছুটে আসে। এসে তারা ধারণাই করে যে টাকার বিষয়ে আমরা কথা বলছি। তখন আমার শ্বশুর শাশুড়ি এমনকি ননদিনী আমার হাজবেন্ডের সাপোর্টে কথা বলছে। মনে হচ্ছিল আমি তাদের মুখোশের আড়ালের রূপটা দেখতে পেলাম। ঠিকই তো বলেছে আমার ছেলে, টাকা এনে দিলে কি এমন ক্ষতি হবে, আর এই টাকা দিয়ে তো তোমারই সংসার চলবে, তাই না? আমার ছেলে ব্যবসা করলে তোমাকেই তো ঘুরতে নিয়ে যাবে, তোমার যা যা লাগবে সবকিছু তো আমার ছেলেই কিনে দিবে। ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হলে তারও তো একটা ভবিষ্যৎ করতে হবে। আমি বললাম আমার বাবার উপর খুব চাপ হয়ে যাবে, আমি এটা পারবো না। এরপর থেকে কেউ আমার সাথে কথা বলে না, এমনকি আমার স্বামীও না। আমার শাশুড়ি আমাকে প্রচন্ড খাটাতো। যখন সব কাজ শেষ করে বসে থাকতাম তখন তাদের আলমারি থেকে ধোয়া কাপড় বের করে এনে আমাকে ধুতে দিত, খাবার খেতে দিত না, অনেক কথা শোনাতো, চুরি করে খেতাম। এক পর্যায়ে সহ্য না করতে পেরে আমি বাবার বাড়িতে চলে আসি। বাবার বাড়িতে আসার পর থেকেই আমি ঘরে একটা কালো ছায়া দেখতে পেতাম, মানুষের মতো ছায়া, কিন্তু তার চোখ দুটো লাল। রাত হলেই সে আমার ঘাড়ের উপর এসে বসে থাকতো। বিষয়টা মাকে জানালে মা আমাকে একটি কবিরাজের কাছে নিয়ে যায়। সেই কবিরাজ বলে আমার উপর ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে, আর সে কে করেছে তোমরাই বলো। আসসালামু আলাইকুম আপু, আমার গল্পটি নিয়েও আমি অনেক দিন ধরে তোমার ভিডিও দেখছি। আমার নাম জোহরা খানম রোজা, বয়স 12 বছর। একবার পরীক্ষা শেষে ছুটিতে আমরা আমার কাজিনের বাড়ি শেওড়াপাড়া বেড়াতে যাই। সেখানে আমার কাজিন একটা বাড়ি দেখিয়ে বলল এই বাড়িতে যাবে না। বলে রাখা ভালো আমার কাজিন আমার থেকে 1 বছরের বড়। আমি তাকে বললাম কেন, কি হয়েছে, ওই বাড়িতে কি কোনো সমস্যা আছে, কেন যাব না? আমার কাজিন আমাকে ধমক দিয়ে বলল যে বাড়িতে যাওয়া যাবে না। এত কথা কেন বলো? আমি তার ধমক শুনে চুপ হয়ে গেলাম, আর কিছু বললাম না।
পরদিন বিকেলবেলা আমি একটু হাঁটতে বের হয়েছিলাম, সেখানে আমার বয়সী একটা মেয়ের সাথে দেখা হয়। আমি তাকে তার নাম জিজ্ঞাসা করলে সে আমাকে বলে তার নাম অদিতি। ও দেখতে অনেক সুন্দর। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কোথায় থাকো? ও আমাকে ওই বাড়িটা দেখিয়ে দিয়ে বলল ও বাড়িতেই থাকে, যে বাড়িটা আমার কাজিন যেতে মানা করেছিল। আমি বললাম ও আচ্ছা। ও আমাকে বলল, আজ রাতে প্লিজ তুমি আমার বাড়িতে চলো, আমি আমার মা বাবার সাথে তোমাকে দেখা করিয়ে দিব। আমি তাকে বললাম ওকে। সে বলল তাহলে আজ রাত 12টার সময় দেখা করি। আমি তাকে বললাম এত রাত কেন? ও আমাকে বলল যে কোথায় এত রাত, মাত্র 12টায়। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমার সাথে একটা লোহার টর্চ এবং একটা তাবিজ ছিল, যে তাবিজটি আমাকে একটা হুজুর দিয়েছিল, কারণ ছোটবেলায় আমি খুব ভয় পেতাম। কেন জানি না অদিতি আমার হাতে লোহার টর্চ লাইট দেখে অনেক ভয় পাচ্ছিল এবং আমার কাছ থেকে দূরে দূরে থাকছে। আমি ওকে বললাম কি হয়েছে, কোনো সমস্যা? ও আমাকে বলল, কেন তুমি লোহার টর্চ লাইট নিয়ে এসেছো? এসবের কোনো দরকার ছিল না, এটা তুমি ফেলে দাও। আমি বললাম দরকার আছে, বিপদ আপদে কাজে লাগবে। তারপর আমি বললাম যে এবার চলো, হয়তো ঘুম থেকে উঠে মা আমাকে দেখতে না পেলে চিন্তা করবে। ও বলল ঠিক আছে। আমরা ওই বাড়ির ভেতরে প্রবেশ করলাম। ভেতরটা কেমন ছমছম করছে, খুব ভয় লাগছে। অদিতি বলল তুমি একটু ঘুরে দেখো, আমি আসছি। আমি ঘুরতে ঘুরতে 3 তলায় চলে গেলাম। হঠাৎ মনে হলো আমার গায়ে তরল জাতীয় কিছু পড়লো। উপরে তাকিয়ে যা দেখলাম তা এক কথায় অবিশ্বাস্য। ফ্যানের ফাঁসি দড়িতে ঝুলছে অদিতির নিথর দেহ। তারপর আমি সামনে তাকাই, দেখি অদিতি তো আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি ওখানে আর এক মুহূর্ত দাঁড়ালাম না, দৌড়ে নিচে নেমে আসলাম। দেখি অদিতি আমাকে চিৎকার করে বলছে যে তোমাকে আমার অনেক ভালো লেগেছে, তোমাকে আমি আমার সাথে নিয়ে যাব। প্লিজ তুমি তোমার হাতের টর্চ লাইটটা ফেলে দাও, তাহলে আমি তোমাকে ছুতে পারবো। আমি আর সেখানে এক মুহূর্তও ছিলাম না, দৌড়ে বাহিরে চলে আসলাম। সকালবেলা আন্টি আমাকে জিজ্ঞেস করলো তুমি কালকে একা একা কোথায় গিয়েছিলে? আমি বললাম আন্টি আমাদের বাড়ির পেছনে যে পুরোনো বাড়িটা আছে সেখানে গিয়েছিলাম অদিতি নামের একটি মেয়ের সাথে দেখা করতে। আন্টি একটু অবাক হয়ে বলল, অদিতি ও কি বলেছিল ওই বাড়িতেই থাকবে? বললাম আন্টি একটু ভয় পেতে লাগলো এবং বলল, অদিতি তো 7 বছর আগে আগুনে পুড়ে মারা গেছে। ওর আত্মীয় ওর সম্পত্তির লোভে ওকে মেরে ফেলেছে আগুনে পুড়িয়ে। এই কথা শুনে আমরা সেখানে আর থাকিনি। তার পরের দিনই আমরা সেখান থেকে রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। তাতে আমার অনেক জ্বর এসেছিল। আমি আজও ভুলতে পারি না সেই দিনের কথা। তাহলে সেটা কে ছিল? অদিতির আত্মা? পুটের স্টোরি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এর আগের ভিডিওতে কমেন্ট করেছিল মোহরা ফ্রম বাগেরহাট শিপ্রা। আমাদের বাড়ির সেই পুরনো গাব গাছ কাটার পর থেকেই যত সমস্যা শুরু হয়েছে। বাড়িতে মা আর আমি একাই থাকি, বাবা ব্যবসার কাজে বাহিরেই থাকেন। এটা আমার দাদার বাড়ি, বলাই চলে অনেক পুরনো একটা বাড়ি। কিন্তু আমরা এই বাড়িটাকে প্রত্যেক বছর রং করে নতুন করি। গাব গাছ কাটার কারণ সেখানে একটি ঘর তোলা হয়েছে। অবশ্য আরো জায়গা ছিল, কিন্তু গাব গাছটা একদম মাঝখানে পড়েছে, তাই সেটাকে কাটতেই হয়েছে। আমার চাচা এত বছর বিদেশ ছিলেন, এখন বাড়িতে এসেছেন, তাই তার জন্যই ঘর তোলা। এমনিতে আমাদের 2টা রুম আর রান্নাঘর, বাথরুম বাহিরে। এক রুমে আমি ঘুমাই, আরেক রুমে মা ঘুমায়, যার কারণে চাচার জন্য নতুন করে রুম তোলা হয়েছে। যাই হোক, আসল ঘটনায় আসি। একদিন খুব ভোরবেলা আমার ঘুম ভেঙে যায়, মানে তখনও পুরোপুরি সূর্য ওঠেনি। ঘরের লাইট অফ করা ছিল, হালকা আলোতেই সবকিছু দেখা যাচ্ছিল। আমি লক্ষ্য করলাম আমার রুমে মা পায়চারি করছে এবং হাঁটতে হাঁটতে নিজের রুমের দিকে গেল। মাকে সকাল সকাল এভাবে পায়চারি করতে দেখে আমার কেমন যেন একটা খটকা লাগে, যার কারণে আমি ঘুম থেকে উঠে যাই এবং মায়ের রুমে আসি। মায়ের রুমে এসে দেখি মা ঘুমিয়ে আছে। একটা মানুষ এখনই আমার রুম থেকে গেল, আর এত তাড়াতাড়ি কিভাবে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লো। যাই হোক, আমি কোনো কিছু না ভেবে মাকে ডাক দেই। দেখলাম মা গভীর ঘুমে আচ্ছন্ন। মা একটু চমকে উঠে বললেন, কি রে, কি হয়েছে? সকালবেলা ডাকাডাকি করছিস কেন? আমি তখন মাকে বললাম, তুমি একটু আগে আমার রুম থেকে গিয়েছিলে। তখন মা বলল, উল্টাপাল্টা স্বপ্নে দেখেছিস নাকি? আমি তো ঘুমিয়েছিলাম আর আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলি। এরপর আমি আর কোনো কিছু না বলে ঘরে চলে আসি। আমার মাথায় কাজ করছিল না। কিছুক্ষণ আগে আমি মাকে স্পষ্ট দেখেছি, তাহলে মা কেন এই কথা বলছে? এই ঘটনার 2 দিন পরে আমার চাচার সাথে একটি ঘটনা ঘটে। একদিন রাত 12টার দিকে আমার চাচা শুয়ে ফোন টিপছিল। তখন চাচা অনুভব করে তার ঘরের ভেতর কেউ পায়চারি করছে, কিন্তু চাচা ঘরে একাই থাকে আর ঘরটাও ভেতর থেকে লাগানো ছিল, তাহলে বাহির থেকে মানুষ আসার কোনো প্রশ্নই ওঠে না। চাচা তাড়াতাড়ি লাইট অন করে। লাইট অন করে দেখে কেউ নেই। পরের দিন চাচা আমার মায়ের সামনেই কথাটা বলে। তখন আমিও ছিলাম সেখানে। আমি তখন চাচাকে বললাম যে, চাচা আমিও তো সেই দিন মায়ের মতো কাউকে দেখেছিলাম। কিন্তু আমার মা একদমই এসব কথা বিশ্বাস করতে রাজি না। সে বলল আমাদের নাকি মনের ভুল। তো যাই হোক, একদিন আমি পড়তে যাই, তো আস্তে আস্তে আমার সন্ধ্যা হয়ে যাবে। সেই মুহূর্তে মা একাই থাকে বাড়িতে। ভরা সন্ধ্যার দিকে মা রান্নাঘরে খাবার গরম করছিলেন। ঠিক তখনই মা লক্ষ্য করলেন আমার মতো
মতো হুবহু একজন বাহির থেকে ঘরে প্রবেশ করলো। এটা দেখে মা মনে করে যে আমি চলে এসেছি। তো মা খাবার গরম করে ঘরে নিয়ে আসার সময় লক্ষ্য করলেন পুরো ঘর ফাঁকা। আমি কোথায়? তো মা আমাকে অনেক খুঁজে, কিন্তু আমি কোথাও নেই। তা আমি যখন পড়ার পর বাড়িতে আসি তখন মা আমাকে বলল, তুই তো একটু আগে এসেছিলি, তাহলে কোথায় চলে গিয়েছিলি? আমি বললাম, আমি তো মাত্রই এসেছি, তুমি কাকে দেখেছো? এরপর আস্তে আস্তে মা আমাদের কথা বিশ্বাস করতে শুরু করে। পরের দিন সকালবেলা চাচা কবিরাজকে নিয়ে আসলে বলে যে সে গাব গাছে একটা জিন থাকতো, গাছ কাটার কারণে সে